গোপালগঞ্জে সরকারি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমাদের সামনে আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট এসছে, যেখানে এই মানবাধিকার লঙ্ঘনের প্যাটার্ন কেমন হয়েছে, কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কতটুকু হয়েছে, কত জনের উপরে হয়েছে, মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি। এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের নাগরিকদের যথেষ্ট শোরগোল করা দরকার। কারণ গোপালগঞ্জে আমরা কি করতে যাচ্ছি, কি করছি, কি করে ফেলেছি, বা করে ফেলার পর পরবর্তী প্রতিক্রিয়া সরকার কি ব্যবস্থা নিচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে নির্ধারণ করবে, প্রমাণ করবে আমরা শেখ হাসিনা নাকি শেখ হাসিনা না। অন্তত এই একটা জায়গায় খুবই জরুরি, এটা খুবই জরুরি। একটা ছোট ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো। 5 আগস্টের পরবর্তী সময় আমি গোপালগঞ্জকে নিয়ে একাধিক ভিডিও করেছি। আমি এটা বলার চেষ্টা করেছি বাংলাদেশের ভেতরে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থাকতে পারে না, এটা আমি এখনও মনে করি। ওখানে নানা রকম ঘটনা ঘটেছে, সরকার তেমন কিছু করেনি। এবং রাইটলি আমরা এটা মনে করেছি যে গোপালগঞ্জে লোকজন গিয়ে, আওয়ামী লীগের লোকজন, বিশেষ করে ক্রিমিনালরা গিয়ে হাজির হয়েছে। সো ওখানে সরকারের দীর্ঘমেয়াদী একটা জেনুইন একটা অভিযান থাকার কথা ছিল এসব ক্রিমিনালদেরকে ধরার জন্য। 1 বছর ধরে এটা চললে ধীরে সুস্থে সুন্দরভাবে ক্রিমিনালদেরকে ধরে ফেলা যেত, কোনো রকম কোনো সমস্যা হতো না। কিন্তু সেটা করা হয়নি, এটা একেবারেই সরকার মনোযোগ দিয়ে করেনি। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি তাদের পদযাত্রা করছিল, যদিও গোপালগঞ্জের ক্ষেত্রে সেটা মার্চ টু গোপালগঞ্জ এরকম হয়েছে। সংঘাত হয়, মারামারি হয়, রীতিমতো এপিসিতে করে এনসিপির নেতাদেরকে, মিলিটারির এপিসিতে করে এনসিপির নেতাদেরকে রেস্কিউ করতে হয়েছে। এরপর ইনফ্যাক্ট এই জেলার মানুষজনের ওপরে অভিযানের নামে এমন সব ঘটনা ঘটেছে যেটা অন্যায়, অনেক ক্ষেত্রে এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। আমি আবারও বলছি, আমরা শেখ হাসিনা নই, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এই প্রমাণ এই সরকারকে দিতে হবে। আইন সালিশ কেন্দ্র যেগুলো বলছে, তারা সেখানে 4 সদস্যের একটা দল 21 থেকে 22 জুলাই গোপালগঞ্জ সফর করেছেন। তারা সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আত্মীয় স্বজন যারা আটক হয়েছেন, গ্রেফতার হয়েছেন, তাদের সাথে কারাগার, হাসপাতাল কর্তৃপক্ষ সবার সাথে কথাবার্তা বলেছে। এবং আইন ও সালিশ কেন্দ্র মনে করে গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ওনারা অবশ্য 16 তারিখ রাজনৈতিক সমাবেশে হামলার যে ঘটনা, সেটাতে নাগরিকের সভা সমাবেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা মনে করেন, উইচ ইজ রাইট। এখানে তাদের ভাষ্য মতে যেটা হচ্ছে, ওখানে এনসিপির কিছু সমর্থক নিয়ে ওখানে বক্তব্য দেয়, এবং তখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয়। এরপর নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, এরপর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, এটাও আসলে আওয়ামী লীগের এক ধরনের হ্যাডাম দেখানো। কেউ আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে, এটা দেয়া মানে গণতন্ত্রে কতটুকু সীমা আছে এটা নিয়ে ডিবেট আছে। আমরা এটা সরিয়ে রেখেও যদি বলি আক্রমণাত্মক বক্তব্য যদি হয়ও, সেটা অন্তত এই ধরনের সংঘাতে জড়িয়ে যাওয়ার কোনো উপলক্ষ হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বসেই ছিলেন এখানে একটা ঝামেলা করার জন্য, তারা তাদের শক্তি দেখানোর চেষ্টা করছিলেন। তারা এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্দেশপ্রাপ্ত হয়েই তারা এক ধরনের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েছেন। আমরা এরকম রিপোর্ট প্রথম আলোতে দেখেছি যে দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে গ্রামাঞ্চল থেকে শহরের লোকজন এসছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। সো এই প্রস্তুতি ছিল। এবং তারা বলছেন ওখানে গোপালগঞ্জের লোকজন, সাধারণ জনতা রাস্তায় নেমে আসে। এগুলো সাধারণ জনতা নয় মোটেও, এগুলো অর্গানাইজড লোকজন। কারণ আমি একটা ধারণা করছিলাম, একটা ভয়ের জায়গা ছিল যে টুঙ্গিপাড়ার দিকে তারা যান কিনা। আমি ওই দিন তাদের ভাষায় মার্চের সকালবেলা এই আশঙ্কা করেছি যে কেউ উস্কানি দিচ্ছেন, তারা এটুকু না করলেই হবে। কিন্তু যেটা তারপরে অনুমান করা গিয়েছিল যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে, তারা সেখানে যান নাই, তারপরে তারা এই হামলাটা করেছেন। এবং আমি মনে করি এই লং মার্চ বলি, এই পদযাত্রা বলি বা মার্চ বলি, এটা না হওয়াই উচিত ছিল। যাই হোক, তারপর বলছে গোপালগঞ্জের সমাবেশে সকাল থেকে স্থানীয় বিভিন্ন তাদের হাতে লাঠিসোঁতা দেশীয় অস্ত্র ছিল। 16 জুলাই রাত থেকে কারফিউ এবং 144 ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটক ও গ্রেফতার করার অভিযোগ রয়েছে। এমনকি আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অভিযোগও আছে। যখন এই ধরনের নির্বিচার গ্রেফতার হয়, আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিএনপির লোকজনের নামে মামলা দেওয়া হতো। আমি দেখাবো এই জায়গায় প্রচুর অজ্ঞাত আসামি থাকে, এরপর কাকে ঢোকাবো না ওই তালিকায় এটা দিয়ে মামলা বাণিজ্য বলে একটা শব্দই আমরা আমাদের রাজনৈতিক অভিধানে পেয়েছিলাম। ঠিক সেই জিনিসটা এখানেও ঘটেছে।
ভয়ে মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে হচ্ছে, নিরাপরাধ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। জেলার যেসব এলাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেসব এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়ের অভিযোগ রয়েছে। ধরপাকড়গুলোর প্রবলেম হচ্ছে, ওই যে বললাম, যখন হুট করে কোনো কাজ করতে হয়, কোনো কিছুর প্রতিক্রিয়া মারাত্মক রিয়াকশন দেখাতে হয়, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো আসলে দীর্ঘ সময় শেখ হাসিনার নিপীড়নমূলক যে পদক্ষেপ সেটাই অভ্যস্ত হয়ে আছে, তখন এই ধরনের ভুল হতেই পারে। এজন্য বারবার আমি নিজে বহুবার বলেছি, খুব দ্রুত, স্মুথলি, সিস্টেম্যাটিকলি মানবাধিকার প্রিজার্ভ করে গোপালগঞ্জে 1 বছর ধরে অভিযান হতেই পারত, কিন্তু সেটা হয়নি। ময়নাতদন্ত নিয়ে হয়রানির কথা আছে, একজনের মাত্র ময়নাতদন্ত হয়েছে, বাকিদের হয় নাই। এবং এখানে আইন সালিশ কেন্দ্রকে আর প্রতিনিধিদেরকে নিহতের স্বজনরা বলেছেন ডেড বডি নিয়ে যাওয়ার জন্য চাপ ছিল, কেউ কেউ ময়নাতদন্ত করতে চেয়েছেন কিন্তু সেটা করতে দেওয়া হয়নি, লাশ নিয়ে এলাকায় চলে গেছেন, এরপর কবরস্থান থেকে তোলার, মানে এরকম ঘটনা ঘটলো। ময়নাতদন্ত না করে চলে যাওয়া হলো, পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন শোরগোলের পর, এবং শেষ পর্যন্ত ডেড বডি কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। এবার মামলা 8টা মামলা হয়েছে, তারা মামলার মধ্যে 6টা পেয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে আসামির সংখ্যা 5400, তালিকায় নাম উল্লেখ করা হয়েছে 358 জনের। আমরা একটু জেনে নেব, এই 358 জনও যে একেবারে জেনুইনলি ইনভলভ ছিল তা না, অনেক ক্ষেত্রে এখানেও ভুল নাম ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু 358 জন আসামির সংখ্যা 5400-এর মধ্যে সবই বিরাট, মানে প্রায় পুরোটাই হচ্ছে অজ্ঞাতনামা। এরপর এখানে আসলে লোকজনকে ঢোকাতে থাকে এবং এটা নিয়েই বাণিজ্য হয়। আচ্ছা, তারপর বলা হচ্ছে আসামির মধ্যে 3 জন নারী, 32 জন সংখ্যালঘু সম্প্রদায়ের। 6টি মামলা, 3টি সন্ত্রাস বিরোধী আইন, 2টি ফৌজদারি ও 1টি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। বিভিন্ন মামলায় 18 জন শিশুকে, খেয়াল করি আমরা, পুলিশ গ্রেফতার করেছে। আমাদের আইন অনুযায়ী 18 নিচে সবাই শিশু, সেটা ঠিক আছে, এবং এই বয়সের কেউ যে ঝামেলায় বা অপরাধে জড়াতে পারে না তা না, কিন্তু ওই যে আমাদের যাদেরকে কিশোর গ্যাং বলি, ধরলাম আমরা ঢাকার ক্ষেত্রে, তাদের অনেকেরই বয়স 18 নিচে, টেকনিক্যালি তারা শিশু, কিন্তু তারা ভয়ঙ্কর সব ক্রাইম করে, সো তারা করতেও পারে। কিন্তু এই জায়গাগুলোতে সেন্সিটিভ থাকা দরকার আছে, খুবই জরুরি দরকার আছে। আমি আশা, মানে এগুলো আদৌ সেইগুলো সব কিছু মেনে করা হচ্ছে কিনা সেগুলো দেখার ব্যাপার আছে। তারপরে এখানে মানে পুলিশ কোনো মারণাস্ত্র ব্যবহার করেনি, ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা এই ধরনের মন্তব্য করতে চেয়েছে, মানে এগুলো যদি না হয়ে থাকে তাহলে কারা করেছে। যাই হোক, আমি আর বিস্তারিততে ঢুকলাম না, আমি আসলে মূল যে কথাটা বলতে চেয়েছি, গোপালগঞ্জকে ঘিরে আবার অনেকের উস্কানি আছে। গোপালগঞ্জকে ব্লক করে দিতে হবে সব সার্ভিস, সব ইউটিলিটি, সব সাপ্লাই, যদি তারা সোজা না হয়ে যায়। এবং শুধু সেটাই না, পরবর্তীতেও গোপালগঞ্জে প্রতি ঘরে ঘরে এটা করব, জুলাইয়ের চেতনা মানে প্রতিষ্ঠিত করব, পতাকা ওড়াবো। আমি একটা কথা তখনও বলেছি, এখনও বলছি, গোপালগঞ্জ বাংলাদেশের একটা বা আরেকটা জেলা, এটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ না। এখানে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তার সমাবেশ করতে পারবে, যে কোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগ পারবে না, কারণ এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। গোপালগঞ্জেই পারবে না, এটাও তারা যদি করতে যান সরকার সেখানে শক্তি প্রয়োগে সেটা থামাবেন, এখন পর্যন্ত অন্তত পরিস্থিতিটা তাই। এই যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে হামলে পড়ব, আমি আগে থেকে প্রস্তুত হয়ে আছি, এটা কোনো স্পন্টেনিয়াস কিছু ছিল না, এটা অর্গানাইজড এবং প্রস্তুত। গোপালগঞ্জবাসীর এই জিনিসটা মনে রাখতে হবে এবং তাদের মানতে হবে তাদের সন্তান শেখ হাসিনা, ইতর শেখ হাসিনা এই জাতিকে কি করে গেছে। তারা সেই ইতরকে ভালোবাসতেও পারেন, কিন্তু তার পক্ষ নিয়ে জনগণের উপরে এভাবে হামলে পড়বেন, তারা এটা হতে পারে না। তাদেরকে খুব দ্রুত আই রিপিট, বাংলাদেশের মূল ধারায়, মূল স্রোতে ফিরে আসতে হবে, বাংলাদেশকে এবং বাংলাদেশের পরিবর্তনটাকে মেনে নিতে হবে, না হলে তারা আসলে সংকট বাড়াতে থাকবেন। এখন সেটা করলে কি সরকারি বাহিনী তা করবে? নো ওয়ে, কোনোভাবেই করা যাবে না। আমি বারবার বলছি, আমরা শেখ হাসিনাকে বহুবার, মানে আমাদের মূল আলোচনা এটা ছিল যে শেখ হাসিনাকে আমরা যে কারণে সরিয়েছি, আমরা সেই কাজগুলো যেন না করি। অনেক ক্ষেত্রে আমি দেখি সরকারের বিভিন্ন লোকজন একই রকম আচরণ করার চেষ্টা করছেন যেগুলো শেখ হাসিনা করতেন। অন্যায় কোনো একটা জায়গায় যদি হয়ে থাকে, সেই অন্যায়ের প্রতিক্রিয়া, ওখানে সেদিন শুধুমাত্র স্টুডেন্টরা অ্যাট্যাক্ট হয়েছেন বা এনসিপির লোকজন অ্যাট্যাক্ট হয়েছেন তা না, এখানে পুলিশের গাড়ি অ্যাট্যাক্ট হয়েছে, ইউএনওর গাড়ির ভাঙচুর হয়েছে, কারাগারে হামলা হয়েছে, কারাগার লুট হয়েছে,
ভয়ঙ্কর সব ফৌজদারি অপরাধ হয়েছে। তারা মনে করছেন তারা যে কোনো কিছু করতে পারেন। এর আগে 5 অগাস্টের পর সেনাবাহিনীর গাড়ি আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে। সো এটার সাথে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আনতেই হবে। কিন্তু সেটার নাম করে যা হচ্ছে এবং এক ধরনের বিদ্বেষ তৈরি করা হচ্ছে গোপালগঞ্জবাসীদের প্রতি। মানে গোপালগঞ্জ কারো বাড়ি, মানে শেখ হাসিনার সময় যেমন গোপালগঞ্জ হলেই তার জন্য সব কিছু অবারিত ছিল। কেউ বাড়ি গোপালগঞ্জ বললেই তার জাস্ট বাড়ি গোপালগঞ্জ, সরকারি কোথাও অফিসে এখানে সেখানে, সেটাই তার কাছে অনেক কিছু বেনিফিট নিয়ে আসতে দেয় সেই সময়। আবার ঠিক এখন যদি উল্টো ঘটনা ঘটে, সেটাও আসলে বিভৎস। গোপালগঞ্জ ট্যাগ শেখ হাসিনার সময় অনেক কিছু দিয়েছে, আর গোপালগঞ্জ ট্যাগ এখন তার অনেক অধিকার হরণ করার বাহানা হয়ে যাবে। এটাও হতে পারে না। কোনোভাবেই গোপালগঞ্জ অ্যাজ আ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জকে স্টিগমাটাইজ করা যাবে না, এবং তাদের বিরুদ্ধে যদি অন্যায় হয় সেই অন্যায়কে ছাড় দেওয়া যাবে না। আমরা কোনোভাবেই শেখ হাসিনার বাংলাদেশ দেখতে চাই না, মানে পুরোপুরি না হোক, কোনো একটা জায়গাতেও যেন শেখ হাসিনাকে দেখতে না পারি। আমি চাই বললে আসলে ঠিক হবে না, সরকার হলে তো সরকার এতদিনে নিজেই করতো। আমরা জনগণ অন্তত যতটা পারি আমার যার জায়গা থেকে যারা আমরা বলতে পারি, লিখতে পারি, আমাদের এখন প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া আছে, অ্যাটলিস্ট আমরা এটা বলি, এটা একটা টেস্ট কেস। গোপালগঞ্জের মানুষের প্রতি যদি আমরা ইনসাফ করতে পারি, তাহলেই আসলে আমরা জিতব। প্রতিহিংসা, প্রতিশোধ, এগুলো কোনো রকমভাবেই আসলে বিজয়ীর কাজ না। এগুলো বিজয়ীকে সবসময় ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত করতে হয়।